নমস্কার। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি সুস্মিতা গোস্বামীর লেখা গোয়েন্দা প্রাঞ্জলি সিরিজের প্রথম গল্প চক্রব্যূহে চেকমেট। গল্পটি মন দিয়ে শুনে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লাগলো। অন্ধকার শহরের এক কোণে গভীর রাতে পুলিশের গাড়ির আলো আঁধারি ছড়িয়ে পড়েছে এক বহুতল অ্যাপার্টমেন্টের সামনে। বাইরে কৌতূহলী মানুষের ভিড়, ভেতরে শুধু নীরবতা আর একটা অদ্ভুত শীতলতা। পুলিশ ব্যারিকেডের ভেতর একটি অ্যাপার্টমেন্টের শোবার ঘরে 3 জন মানুষ দাঁড়িয়ে আছে, গোয়েন্দা প্রাঞ্জলি, স্বপ্নীল আর দীপ্তসী। তাদের সামনে বিছানার উপর শুয়ে আছে একটা লাশ, যে নিজের হাতের শিরা কেটে আত্মহত্যা করেছে। ঘরের চারপাশে ফরেন্সিক টিম কাজ করছে। মাথার কাছে পড়ে আছে একটি মোবাইল ফোন, যেটা প্রমাণ হিসেবে সংগ্রহ করা হচ্ছে। একজন পুলিশ কনস্টেবল এসে প্রাঞ্জলির সামনে দাঁড়িয়ে বলে, ম্যাডাম, এটা তৃতীয় লাশ, নাম সুমন। পরপর 3 রাতে 3টি খুন, সবকিছু একই প্যাটার্নে ঘটেছে। তাই নাকি? ঘটনাটা একটু ডিটেলসে বলুন তো। প্রথম দিন রাহুল নামের একজন মারা যায়, তারপর দ্বিতীয় দিনে নীলিমা, আর আজ তৃতীয় দিনে সুমন। প্রত্যেকের ক্ষেত্রেই অ্যাপার্টমেন্টে একা থাকা অবস্থায় মৃত্যু হয়েছে। প্রত্যেকের পাশেই মোবাইল ফোন পড়ে আছে। সবাই আত্মহত্যা করেছে বলে মনে হচ্ছে, কিন্তু 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 কি? কিন্তু প্রত্যেকের মৃত্যুর পরই একটা অজানা নম্বর থেকে পুলিশকে কল করে মৃত্যুর ঘটনাগুলো জানানো হয়েছে। আর প্রতিটি ভিকটিমের ফোনে শেষ কল হিসেবে একটি অজানা নম্বর রেকর্ড করা আছে, যেই কলটা প্রত্যেকের ক্ষেত্রেই এসেছে একেবারে ডট টাইম রাত 1:30টায়। এই 3টে ঘটনার মধ্যে এটাই কমন লিঙ্ক, এই রহস্যময় ফোন কল। প্রাঞ্জলি হাতে গ্লাভস পরে ফোনটা ধরে দেখতে দেখতে বলে, আচ্ছা, ফোন কলের রেকর্ড চেক করা হয়েছে কি? হ্যাঁ ম্যাডাম, কিন্তু প্রতিটি কল আসে ভিন্ন ভিন্ন নম্বর থেকে। সেগুলো অস্থায়ী নম্বর বা সিম কিনে ব্যবহার করা হয়েছে। ট্রেস করা যাচ্ছে না। ফোনের কল লিস্টের টাইম আর ভিকটিমদের মৃত্যু হওয়ার টাইমের হেরফের খুব একটা বেশি নয়। আমাদের ধারণা ওই ফোন কলের কারণেই এমন কিছু একটা ঘটে, যার ফলে এই ভিকটিমরা আত্মহত্যার পথ বেছে নেয়। প্রাঞ্জলি, স্বপ্নীল এবং দীপ্তসী একে অপরের দিকে তাকায়। না 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 না, এগুলো কোনো আত্মহত্যা নয়। এগুলো একটা মনস্তাত্ত্বিক খুন, যেখানে এমন কেউ সকলের চোখের আড়ালে আছে যে এই মানুষগুলোকে মৃত্যুর পথে ঠেলে দিয়েছে। তাই খুনি ইচ্ছাকৃতভাবে আলাদা আলাদা নাম্বার থেকে কল করে এই কাজ করেছে। আর খুনি এটাও খুব ভালোভাবে জানে যে তার ভিকটিমদের কত রাত পর্যন্ত অ্যাক্টিভ পাওয়া যেতে পারে। আচ্ছা, আগের 2 জন কিভাবে মারা গেছে? রাহুল দেওয়ালে মাথা ঠুকে ঠুকে, আর কি মাথা ঠুকে ঠুকে? আগে হ্যাঁ ম্যাডাম, আর নীলিমা ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে। ছাদ থেকে ঝাঁপ দেওয়াটা তাও অ্যাকসেপ্টেবল। এই বলে তারা আবার সুমনের লাশের চারপাশে ভালো করে তাকায়। ঘরের কোথাও কোনো হিংস্রতার চিহ্ন নেই। সবকিছুই খুব শান্ত, পরিপাটি, যেন আসলেই সবাই নিজের ইচ্ছায় শেষ করে দিয়েছে নিজেকে। কিন্তু প্রাঞ্জলিদের মনে প্রশ্ন, কে আড়াল থেকে এই কাজ করছে, আর কেনই বা করছে? এই ভিকটিমদের সাথে খুনির কোনোভাবে কোনো কানেকশন নেই তো? এর আগে সলভ করা কেসগুলোর থেকে এই কেসটা যথেষ্ট বেমানান লাগে তার। প্রাঞ্জলি ঘরের টেবিলের উপর হাত রাখে, যেখানে একদম সাম্প্রতিক ছবি, কিছু বই আর একটা ডায়েরি পড়েছিল। প্রত্যেক ভিকটিমের ব্যাকগ্রাউন্ড চেক করতে হবে, হয়তো সেখানে কোনো মিল পাওয়া গেলেও যেতে পারে। হ্যাঁ প্রাঞ্জলিদি, আমারও কিন্তু সেটাই মনে হয়।
পরের দিন সকালে গোয়েন্দা অফিসে বসে তারা তিনজন ঘটনাগুলো নিয়ে আলোচনা শুরু করে। প্রাঞ্জলি বোর্ডে 3টি ভিকটিমের ছবি সেঁটে দেয় আর প্রতিটির পাশে লেখে তাদের নাম, রাহুল, নীলিমা এবং সুমন। এদিকে দীপ্তসী এবং স্বপ্নীল ভিকটিমদের ফোনের কল রেকর্ড, তাদের ব্যাকগ্রাউন্ড অথবা আরও যাবতীয় তথ্য গভীর থেকে গভীরভাবে খতিয়ে দেখতে থাকে। হঠাৎ দীপ্তসী বলে, প্রাঞ্জলিদি, এরা তিনজনই কিন্তু ভিন্ন পেশার, ভিন্ন জায়গায় থাকা মানুষ। এদের তিনজনের মধ্যে সরাসরি কোনো সম্পর্ক আছে কিনা তা কিন্তু এখনো নিশ্চিত করা যায়নি। নিশ্চিত না হলেও নিশ্চিত করতে হবে দীপ্তসী, কোনো না কোনো যোগসূত্র থাকতেই হবে, নয়তো একই প্যাটার্নে তিনজনকে 3 দিন পর পর কেন খুন করা হবে? কিন্তু রহস্যময় ফোন কলটা একজন ব্যক্তিরই, যে এদের তিনজনকে খুব ভালো করেই চেনে, ইনফ্যাক্ট জানেও। খুব স্বাভাবিক নয় কি সেটা? আমি চাইছি এই 3 জনের যোগসূত্র, প্রত্যেকের ফোন রেকর্ড আরও গভীরভাবে খতিয়ে দেখতে হবে আমাদের। হয়তো সেখানে কোনো সূত্র পাওয়া যাবে। আর ভিকটিমদের পরিচিত মানুষদেরকেও জিজ্ঞাসাবাদ করতে হবে। এই রহস্যময় কল আসার আগে অথবা মৃত্যুর আগে ওনাদের মধ্যে কোনো অস্বাভাবিক কিছু খেয়াল করা গিয়েছিল কিনা সেটা জানাটা খুব জরুরি। কিছুক্ষণ বাদে তারা বেরিয়ে পড়ে ভিকটিমদের পরিচিত মানুষদের জিজ্ঞাসাবাদ করার উদ্দেশ্যে। রাহুলের বাড়িতে যেতেই রাহুলের মা এবং ভাই রঞ্জিতের সাথে দেখা হয়। তাদের থেকে প্রাঞ্জলি রাহুলের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করায় জানতে পারে রাহুল মারা যাওয়ার বেশ কিছুদিন আগে পর্যন্ত কোনো একটা ভুয়ো কলের প্রসঙ্গ তুলত, আর সেই প্রসঙ্গ তোলার পরেই কেমন যেন একটা চিন্তায় পড়ে যেত, আর সাথে খুব বিষণ্ণও থাকত। সাথে এটাও বলতো যে তার নাকি বেঁচে থাকার কোনো অধিকার নেই। এই কথা শোনার পর ভুয়ো কলের ব্যাপারে ওর কাছে কিছু জানতে চাওয়া হলে রাহুল তখন আর কিছুই বলতো না, বা সেই অজানা কলের মাধ্যমে তাকে কি বলেছে সেটাও রাহুল জানাতে চাইতো না কিছুতেই। এরপর নীলিমার বাড়ি গিয়েও প্রাঞ্জলিরা ওর দিদি শুভ্রার কাছে জানতে পারে নীলিমাও নাকি মারা যাওয়ার কয়েকদিন আগে রাতে আসা একটা কলের কথা বারবার বলতো, আর তার সাথে রাহুলের মতোই একই কথা বলতো যে তার নাকি বেঁচে থাকার কোনো অধিকার নেই। কিন্তু এটা বলতো না যে কেন সে এই কথা বলতো, বা সেই অজানা কলে কি নিয়ে কথোপকথন হতো। বরং সেক্ষেত্রে অত্যন্ত গোপনীয়তা রক্ষা করে নীলিমা এড়িয়ে যেত গোটা কথাটাকেই। এরপর সুমনের ক্ষেত্রেও ওই একই কথা শুনতে পায় প্রাঞ্জলিরা। মৃত্যুর বেশ কিছুদিন আগে একটা ভুয়ো কলের প্রসঙ্গ, তার নাকি বেঁচে থাকার কোনো অধিকার নেই, এবং ভুয়ো কলে অজ্ঞাত ব্যক্তির সাথে কথোপকথন, অথচ প্রবল চিন্তা ও বিষণ্ণতার ছাপ। তিনজনের বাড়ির লোকেদের সাথে কথোপকথন শেষ হওয়ার পর ওরা বেরিয়ে এসে একটা নির্জন জায়গায় চায়ের দোকান দেখতে পেয়ে সেখানে চায়ের অর্ডার দেয়। চা আসতেই সেই গরম চায়ে একটা চুমুক দিয়ে ওরা নিজেদের মধ্যে আলোচনা শুরু করে। তাহলে ব্যাপারটা এখন কি দাঁড়াচ্ছে? ব্যাপারটা হলো, মৃত্যুর বেশ কিছুদিন আগে থেকেই এদের তিনজনের মধ্যে অস্বাভাবিক আচরণ লক্ষ্য করা গিয়েছিল। এর কারণটা একটা ভুয়ো কল। সম্ভবত এই ভুয়ো কলটাই ওদের মৃত্যুর কারণ হয়ে দাঁড়িয়েছে। বেশ, তারপর? কিন্তু কথাটা হচ্ছে যে এই কলে কি এমন বিশেষ কথোপকথন হতো যে তারা সেটা কাউকে জানাতেই চাইতো না? অথবা পুলিশি ব্যবস্থাও নেয়নি এই ভুয়ো কলটার ব্যাপারে, তার মানে নিশ্চয়ই তো কিছু আছে। ইন্টারেস্টিং। তারপর? তারা নাকি বারবার একটা কথাই বলতো, তাদের নাকি বেঁচে থাকার অধিকার নেই। এই কথাটা শুনে একটা কথাই বোঝা যাচ্ছে যে কল করে ওই ব্যক্তি এমন কোনো কথা বলতো যেটা রাহুল, নীলিমা অথবা সুমন কারোর পক্ষেই জানানো সম্ভব হয়নি।
কিন্তু কি এমন গোপন কথা হতে পারে প্রাঞ্জলিদীপ, যার জন্য এই তিনজনই নিজেদের বিপদ আসন্ন এটা জেনেও পুলিশের কাছে যায়নি? আদৌ কি এটা কোনো কথোপকথন ছিল, নাকি কোনো হুমকি, যে হুমকি তারা কাউকে বলতে পারতো না? কিন্তু হুমকি যদি হয়েই থাকে, তাহলে বেঁচে থাকার কোনো অধিকার নেই এমন একটা হতাশাজনক কথা কেন বলতো? আমার কেন জানি না মনে হচ্ছে কল করে ওই ব্যক্তি এমন কিছু বলতো যেটা নাকি এই তিনজন কারোর কাছে কখনো বলতে পারবে না। উপরন্তু সেটা নিয়ে তারা চিন্তায় আর বিষণ্ণতায় ডুবে থাকত, যার থেকে জন্ম নেয় হতাশা। আর তার মাত্রা এতটাই বেড়ে গিয়েছিল যে সেই কারণে তারা আত্মহত্যার পথ পর্যন্ত বেছে নেয়। এখন সব থেকে বড় প্রশ্ন হলো, কি এমন কথোপকথন চলতো তাদের মধ্যে সেই ভুয়ো কলে? তাহলে এখন কি করব প্রাঞ্জলিদি? এই তিনজন যেখানে যেখানে কাজ করত সেখানে সেখানে গিয়ে আমাদের খোঁজ খবর নিতে হবে। রাহুল কর্পোরেটে কাজ করত, নীলিমা করত কল সেন্টারে, আর সুমন ব্যাংকে। প্রাঞ্জলি, স্বপ্নীল আর দীপ্তসী তিনজনের কর্মক্ষেত্রে গিয়েই তিনজনের ব্যাপারে খোঁজ খবর নেওয়া শুরু করে। প্রথমে তারা যায় ব্যাংকে। ব্যাংকে বেশ কয়েকজনের সাথে ওরা সুমনের ব্যাপারে কথা বলে। সেখানে সেভাবে কেউই কিছু বলতে চায় না। বেশ বোঝাই যাচ্ছিল যে সকলেই ওদের বেশ এড়িয়ে যেতে চায়। সত্যি বলতে সেটাই তো স্বাভাবিক, কেই বা চায় এইসব পুলিশি তদন্তের সাথে নিজেদের জড়াতে। কিন্তু এসবের মধ্যেও ওরা বেশ ভালোভাবেই লক্ষ্য করছিল যে ব্যাংকের বেয়ারাটা ওত পেতে রয়েছে ওদের মধ্যে হওয়া কথাবার্তা শোনার জন্য। ওদেরও আর বুঝতে বাকি রইল না যে কিভাবে এই ব্যাংক থেকেই সুমনের ব্যাপারে কথা বের করতে হবে। প্রাঞ্জলির কথা মতো স্বপ্নীল ওই বেয়ারাকে একটু কোনায় টেনে এনে পকেটে 500 টাকার নোট গুঁজে দেয়। আর কায়দা করে সুমনের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করতে বেয়ারা বলে, সুমন সাহা এমনিতেই ভালো মানুষ ছিল, কিন্তু ওর সাথে এই ব্যাংকের অজয় সেন নামের একজনের বনিবনা হতো না। হঠাৎ করেই একদিন সুমন হাতে নাতে অজয়কে চুরি করতে দেখে ফেলে। তারপরেই তাকে চোর সাব্যস্ত করে, সকলের সামনে অপমানিত করে। তারপর আর কি, এই ব্যাংক ছেড়ে চলে যেতে হয় অজয় সেনকে। কিছুদিন পরেই আবার শোনা যায় সেই ব্যক্তি নাকি বিষ খেয়ে আত্মহত্যা করেছে। এরপর প্রাঞ্জলি, স্বপ্নীল এবং দীপ্তসী সেই বেয়ারার সাহায্যে ব্যাংক থেকে অজয় সেনের ঠিকানা বের করে পৌঁছে যায় তার বাড়ি। দরজায় বেল বাজানোর পর একটি মেয়েকে দরজা খুলতে দেখা যায়। পরিচয় জানতে চাইলে সে নিজেকে স্বর্গীয় অজয় সেনের মেয়ে শ্রীমতী অমৃতা সেন হিসেবে পরিচয় দেয়। আমি প্রাঞ্জলি বর্ধন, প্রাইভেট ডিটেকটিভ। আপনি কি অজয় বাবুর মেয়ে? হ্যাঁ, কেন বলুন তো? আপনার বাবা অজয় বাবু তো সুমন সাহার সাথে কাজ করতেন, তাই তো? হ্যাঁ, করতো। কিন্তু হঠাৎ এই প্রসঙ্গ? আপনি নিশ্চয়ই খবর পেয়েছেন যে সুমন সাহা মারা গেছে, কিন্তু তার মৃত্যুটা কোনো সাধারণ মৃত্যু নয়, ওটা একটা মার্ডার। তো তাতে আমি কি করব? ওই লোকটার জন্য আমার বাবা সকলের সামনে মিথ্যে চোর অপবাদ নিয়ে আত্মহত্যা করে মারা গেছে। তাই আমি ওই লোকটার মৃত্যুতে একটুও বিচলিত নই। আপনার বাবাকে চোর অপবাদ দেয়া হয়েছিল? হ্যাঁ, আমার বাবা ওই সুমন সাহার তুলনায় অনেক হাই কোয়ালিটির কাজ করত, যেটার জন্য আমার বাবাকে লোকটা পছন্দ করতো না। কিন্তু গোটা ব্যাংক ওই লোকটার পক্ষে ছিল। আর তারপর একদিন নিজের অপরাধ আমার বাবার উপর চাপিয়ে দিয়ে সকলের সামনে আমার বাবাকে চোর সাব্যস্ত করে। আর তারপর লজ্জায়, অপমানে আমার বাবা হাতের শিরা কেটে আজ অব্দি কেউ জানতে পারেনি আসল অপরাধী কে। সবাই ভাবে আমার বাবাই আসল চোর, কিন্তু বিশ্বাস করুন, আমার বাবা এই কাজ করেনি।
আর আমি নিজেও অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু কিছুতেই প্রমাণ করতে পারিনি যে আমার বাবা এই কাজ করেনি। সবাই ওই লোকটার সাথ দিয়েছে। তাই সুমন সাহার মৃত্যুতে আমি একটুও বিচলিত নই, বরং অত্যন্ত আনন্দিত। ওই লোকটা আমার বাবার জীবন নিয়েছে। একটা কথা আছে না, কেউ না জানলেও নিজের বিবেক তো জানে। তাই ওই লোকটা নিজের বিবেকের কাছে কিছুতেই আমার বাবাকে চোর সাব্যস্ত করতে পারেনি। অমৃতার সাথে আর খুব বেশি কথা এগোয় না। এরপর ওরা ওখান থেকে বেরিয়ে আসে। বাড়ির বাইরে বেরোনোর পর স্বপ্নীল বলল, অমৃতার মধ্যে কিন্তু প্রতিশোধ স্পৃহা মনোভাবের লক্ষণ স্পষ্টতই দেখা যাচ্ছে। প্রমাণের অভাবে কেউ জানতে পারেনি যে আসল অপরাধী কে, যার কারণে আজও ব্যাংকের সকলের কাছে অজয়বাবুই চোর হিসেবে থেকে গেছেন। বিবেকের কাছে আমরা তো সবাই হেরে যাই, তাই না? হ্যাঁ, তা তো বটেই। কেন বলো তো? এই সুমন, রাহুল এবং নীলিমা তিনজনেই বলতো যে তাদের নাকি বেঁচে থাকার কোনো অধিকার নেই, কিন্তু কেন নেই সেটা তারা কখনো কারোর কাছে বলতো না। ব্যাপারগুলোতে কেমন যেন লিঙ্ক পাচ্ছি। আমার কেন জানি না মনে হচ্ছে প্রমাণের অভাবেই হোক অথবা সামাজিক ক্ষমতার দরুন এমন কোনো ঘটনা নিশ্চয়ই আছে যে ঘটনার কথা কেউ জানে না। সেই কথাটা কি একমাত্র সেই ব্যক্তিই জানতো যে কিনা ফোন করত? একদমই তাই, কিন্তু এটা কেবল আমার অনুমান মাত্র। হয়তো শেষ মুহূর্তে যখন এই তিনজন বুঝলো যে তাদের করা অন্যায় কেউ একজন জেনে গেছে, তখন তারা মৃত্যুর পথ বেছে নেয়। হ্যাঁ প্রাঞ্জলিদীপ, এমনটা তো হতেই পারে। তবে তার আগে জানতে হবে যে রাহুল এবং নীলিমার জীবনে এমন কোনো অপরাধ আছে কিনা। তাই ওদের ব্যাপারেও জোরদার খোঁজ শুরু করে দিতে হবে। এরপর ওরা রাহুলের অফিসের দিকে রওনা দেয়। এখানেও ঠিক একই রকমের পরিস্থিতির সম্মুখীন হয় ওরা। কেউই সেভাবে এই তদন্তের ব্যাপারে এগিয়ে আসতে চায় না। সুতরাং এক প্রকার ব্যর্থ মনোরথ হয়েই ওরা সেখান থেকে চলে যেতে যাবে, ঠিক তখনই একজন ওদের সামনে এগিয়ে এসে জিজ্ঞেস করে, রাহুল তো আত্মহত্যা করেছে, তাহলে আপনারা হঠাৎ ওর ব্যাপারে জিজ্ঞেস করছেন কেন, জানতে পারি? অবশ্যই জানতে পারেন, তবে তার আগে বলুন তো, আপনাকে যখন রাহুলের ব্যাপারে জিজ্ঞাসা করলাম তখন কিছু বললেন না, এখন হঠাৎ এসব জিজ্ঞেস করছেন কেন? একটা মানুষের মৃত্যু হয়েছে, সেখানে তদন্তের ব্যাপারে কেই বা নিজেকে জড়াতে চাইবে বলুন? মাফ করবেন, আসলে রাহুল এখানে আমার খুব কাছের ছিল, কালিগ বা বন্ধু যাই বলবেন, নিজেকে আটকে রাখতে পারলাম না, তাই আর কি। বুঝেছি, তবে রাহুলের মৃত্যুটা আত্মহত্যা মনে হলেও ওটা এক প্রকার হত্যাই। শেষ কয়েকদিন উনি অফিসে আসতেন না বলে হয়তো আপনি জানেন না, তবে ওনার মধ্যে অনেক পরিবর্তন দেখা গিয়েছিল। আচ্ছা, গত 2-1 মাসে আপনি কি ওনার মধ্যে কিছু পরিবর্তন লক্ষ্য করেছিলেন? পরিবর্তন বলতে সেরকম কিছু লক্ষ্য করিনি, কিন্তু হ্যাঁ, ইদানিং ড্রিঙ্ক করাটা খুব বাড়িয়ে দিয়েছিল। এতটাই ড্রিঙ্ক করতো যার কারণে একদিন অ্যাক্সিডেন্ট পর্যন্ত ঘটায়। অ্যাক্সিডেন্ট? কবে ঘটেছিল এই ঘটনা? তা তো ঠিক মনে নেই, তবে মাসখানেক আগের ঘটনা। অ্যাক্সিডেন্টে সেভাবে চোট না পেলেও কটা দিনের জন্য হসপিটালে ভর্তি ছিল। আচ্ছা, কোন হসপিটালে রাহুল ভর্তি ছিল বলতে পারবেন? শুভঙ্কর হসপিটালের ঠিকানা দিতেই ওরা হাজির হয় সেখানে, আর জানতে পারে 3 মাস আগে মদ্যপ অবস্থায় আহত হয়ে রাহুল এখানে ভর্তি হয়েছিল। ঘটনাটা পুলিশ কেস অবধি গড়িয়েছিল, তাই থানাতেও প্রাঞ্জলি এই ব্যাপারটা নিয়ে জিজ্ঞাসাবাদ করে। কিন্তু সব শেষে একটা অদ্ভুত কথা জানতে পারা যায়। রাহুল যেদিন আহত হয়ে এই হসপিটালে ভর্তি হয়েছিল, ঠিক তার 2 দিন পরেই অ্যাক্সিডেন্ট হওয়া এলাকা থেকে বেশ কিছুটা দূরে একটা লাশ পাওয়া গিয়েছিল। লাশটার ময়না তদন্ত করে যেটুকু বোঝা গিয়েছিল তাতে ধারণা করা যায় যে সম্ভবত গাড়িতে ধাক্কা খেয়েই সেই ব্যক্তি এত বাজেভাবে মাথায় চোট পায় যে অতিরিক্ত রক্তক্ষরণ হয়েই সেই ব্যক্তি মারা গিয়েছিলেন।
সব শুনে প্রাঞ্জলি স্বপ্নীল আর দীপ্তশীকে বলে, রাহুল আহত হওয়ার দিন মদ্যপ অবস্থায় ছিল, আর তার অ্যাক্সিডেন্ট হওয়ার এলাকার বেশ কিছুটা দূরে একটা লাশ উদ্ধার হয়। পোস্টমর্টম রিপোর্ট অনুযায়ী এটা বোঝা যায় যে গাড়িতে ধাক্কা লেগে মাথায় চোট পেয়ে অতিরিক্ত রক্তক্ষরণ হয়ে সেই ব্যক্তির মৃত্যু হয়েছিল। হতেই তো পারে যে রাহুলের গাড়িতেই এই দুর্ঘটনা ঘটে, আর রাহুল প্রমাণ লোপাট করার জন্য লোক লাগিয়ে লাশটাকে দূরে ফেলে দেয়। তাই পুলিশ উপযুক্ত প্রমাণের অভাবে হয়তো এটা প্রমাণ করতে পারেনি যে রাহুলের গাড়িতেই এই দুর্ঘটনা ঘটে, কিন্তু কোনো একজন ব্যক্তি যে কিনা জানে যে এই দুর্ঘটনা রাহুলের গাড়িতেই ঘটেছিল। হ্যাঁ, এটা হতেই পারে। তুমি কি বলো স্বপ্নীল? আপাতত প্রাথমিক তদন্ত অনুযায়ী তো সেরকমটাই মনে হচ্ছে। এরপর নীলিমার জীবনের ব্যাপারে উঠে আসে এক গোপন অপরাধের কথা, যা কেউ কোনোদিন জানতে পারেনি। কল সেন্টারে নীলিমার মৃত্যুর ব্যাপারে জিজ্ঞাসাবাদ করতেই সহেলি নামের একজনের সাথে পরিচয় হয় প্রাঞ্জলিদের। নীলিমা এর আগেও একবার একটা বিশাল বড় ফাঁড়া কাটিয়ে বেঁচে গিয়েছিল, তবে ক্ষতি হয়েছিল অন্য একজনের। ফাঁড়া কাটিয়ে বেঁচে গিয়েছিল নীলিমা, আর এদিকে ক্ষতি হয়েছিল অন্য আর একজনের। মানে এসবের মানে কি? মানে ম্যাডাম, আমি বলতে চাইছি যে এর আগেও একবার নীলিমার মৃত্যু হওয়ার সম্ভাবনা ছিল। অফিসে একদিন লিফটের কাজ চলছিল, তাই আমরা সকলে সেদিন সিঁড়ি দিয়ে ওঠানামা করছিলাম। এমন সময় 3 তলার সিঁড়ি ধরে 4 তলায় উঠতে গিয়ে পা পিছলে পড়ে যায় নীলিমা এবং সুদেষ্ণা। কিন্তু অবাক করা বিষয় ছিল যে সিঁড়িতে তেল পাওয়া গিয়েছিল। তারপর তারপর কি হয়? আর হঠাৎ সিঁড়িতে তেলই বা পড়ে থাকবে কেন? এই ঘটনায় নীলিমার খুব বেশি ক্ষতি না হলেও সুদেষ্ণা প্রচণ্ড রকমের আঘাতপ্রাপ্ত হয়, রীতিমতো প্যারালাইজড হয়ে যায় সে। সে না হয় বুঝলাম, কিন্তু তেলটা সিঁড়িতে এলো কিভাবে? সেটা জানা যায়নি ম্যাডাম, কারণ লিফটের কাজ চলাকালীন সেদিন প্রায় বেশিরভাগ সময়ের জন্যই ইলেকট্রিসিটির লাইন অফ ছিল, আর সেই কারণেই সিসিটিভি ফুটেজেও কিছু ক্যাপচার হয়নি। ড্যাম ইট! তা সুদেষ্ণার ঠিকানা আছে আপনার কাছে? সহেলি মাথা নেড়ে জানায় যে তার কাছে সুদেষ্ণার ঠিকানা আছে। আর সময় নষ্ট না করে প্রাঞ্জলি, স্বপ্নীল এবং দীপ্তশী সহেলির কাছ থেকে সুদেষ্ণার ঠিকানা নিয়ে তাড়াতাড়ি ওই কল সেন্টার থেকে বেরিয়ে যায় এবং হাজির হয়ে যায় সুদেষ্ণার বাড়ির ঠিকানায়। কলিং বেল বাজাতেই একজন 50 মহিলা দরজা খোলেন। কাকে চাই? আপনাদের তো ঠিক চিনতে পারলাম না। নমস্কার, আমি স্বপ্নীল। আমরা একটু দরকারে সুদেষ্ণা ম্যাডামের সঙ্গে দেখা করতে এসেছি। সুদেষ্ণা ম্যাডাম আছেন? সুদেষ্ণা? কি ব্যাপারে জানতে পারি? আমাকে বলতে পারেন, আমি ওর মা। বলছি, একটু ভিতরে গিয়ে কথা বলা যেতে পারে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই, আপনার ভেতরে আসুন। ওরা সকলে ভিতরে ঢুকে সোফায় বসলে স্বপ্নীল বলে, কাকিমা, একটু সুদেষ্ণা ম্যাডামকে ডাকবেন প্লিজ। আপনারা হয়তো কিছুই জানেন না বলেই এভাবে সুদেষ্ণাকে খুঁজে চলেছেন। মানে আপনি কি বলতে চাইছেন? ও যে আমাদের মধ্যে নেই রে মা। ও তো আমাদের ছেড়ে কবেই চলে গেছে। ওই যে ওর ছবি, এটাই এখন একমাত্র সম্বল আমার কাছে। সামনের দিকের দেওয়ালে ঝোলানো সুদেষ্ণার ছবিটা দেখে বেশ অবাক হয় ওরা। মেয়েটার মুখটা দেখে সত্যি খারাপ লাগাটাই স্বাভাবিক। ওই ফুটফুটে দেখতে মেয়েটা এত তাড়াতাড়ি চলে গেল। বলুন, কি জানতে চান আপনারা? নমস্কার, আমি প্রাঞ্জলি বর্ধন, প্রাইভেট ডিটেকটিভ। সুদেষ্ণার ব্যাপারে কিছু জিজ্ঞাসাবাদ করার ছিল। মেয়েটার
শেষ একটা চিঠি ছাড়া আর আমার কিছুই জানানোর নেই আপনাদের কাছে। শেষ চিঠি মানে? হ্যাঁ, 3 মাস আগে মেয়েটা আমার গলায় দড়ি দিয়ে মরার সময় একটা চিঠি রেখে গিয়েছিল। এই সেই চিঠি, যেই চিঠি আজও সঠিক বিচার পায়নি। প্রাঞ্জলির দিকে সুদেষ্ণার মা একটা কাগজ এগিয়ে দেয়। আমি তোমাদের বোঝা হয়ে আর বাঁচতে পারবো না মা, তাই আমি চলে গেলাম। তবে যাওয়ার আগে একটা কথা বলে যেতে চাই, জানি না কেউ বিশ্বাস করবে কিনা আমার কথা, কারণ আমি জানি সেদিন সিঁড়িতে তেলটা ফেলে কে আমার গোটা জীবনটা শেষ করে দিয়েছিল। নীলিমা। হ্যাঁ মা, নীলিমাই এই কাজ করেছে, কারণ আমি ওর বেইমানির কথা জেনে গিয়েছিলাম। আমি জেনে গিয়েছিলাম যে ওই কল সেন্টারের সাথে বিশ্বাসঘাতকতা করছে, কিন্তু আমার কাছে না তো এই কথার কোনো প্রমাণ আছে, আর না তো সিঁড়িতে তেল ফেলার। উপরন্তু সারা জীবনের মতো অক্ষম, অসহায় হয়ে গেলাম। যদি এসব কোনোদিনও প্রমাণ হয়, আর সেটা যদি আমার না থাকার পরেও হয়, তাহলেও বলবো আমি খুশি হব মা, খুব খুশি হব। নীলিমা ধরা পড়ুক ও বেইমানি করেছে। চিঠিটা শেষ করতেই প্রাঞ্জলি সুদেষ্ণার মায়ের দিকে প্রশ্ন ছুঁড়ে দেয়, আচ্ছা, সুদেষ্ণা যখন এত জোর দিয়ে নীলিমার অন্যায়ের কথা লিখে গেছে, তখন আপনি থানায় কেস করেননি? করেছিলাম মা, করেছিলাম, কিন্তু যথাযথ প্রমাণের অভাবে কোনো সুরা হয়নি। কেউই নীলিমার বিরুদ্ধে কোনো প্রমাণ জোগাড় করতে পারেনি। উপরন্তু আমার মেয়েটাই। আপনি কি জানেন যে নীলিমা ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে? খবরের কাগজে তো পড়েছি এই খবরটা। তবে তবে এই নীলিমাই যে সেই নীলিমা, সেটা আমি জানতাম না। উপরে একজন আছে জানো তো, সে সব কিছু দেখছে। পাপ করে কেউ নিস্তার পায়নি, আর ভবিষ্যতেও পাবে না, ভবিষ্যতেও কোনো দিন পাবে না। বলতে বলতে কান্নায় ভেঙে পড়েন সুদেষ্ণার মা। এবার সেখান থেকে বিদায় নিয়ে ওরা ফিরে আসে নিজেদের অফিসে। সারাদিনের এত দৌড়াদৌড়ির পর এবার শান্তভাবে বসে সবকিছু ভাবার পালা। দীপ্তসী চা করে নিয়ে এলে চায় একটা চুমুক দিয়ে বলতে শুরু করে প্রাঞ্জলি, এখন বোঝা যাচ্ছে যে কেন এই 3 জন বারবার বলতো যে তাদের বেঁচে থাকার কোনো অধিকার নেই, আর কেনই বা তারা এই কথা অন্য কাউকে বলতে পারতো না, অথবা বলতে চাইতো না। সব ব্যাপারটা কাঁচের মতো পরিষ্কার এখন। আসলে এই রহস্যময় ফোন কলের কথোপকথনে ভিকটিমদের অতীতের গোপন অপরাধগুলোর কথা স্মরণ করিয়ে দেয়া হতো, আর তাদের অপরাধবোধে ভেঙে পড়তে বাধ্য করা হতো। কারণ প্রত্যেক ভিকটিমদের বাড়ির লোকেদের বক্তব্যই এমন ছিল যে ভিকটিমরা শেষ কয়েকদিন অদ্ভুতভাবে চিন্তিত আর বিষণ্ণ হয়ে পড়েছিল। তবে কেন সেটা কেউই জানত না। কিন্তু কে সেই ব্যক্তি, আর সে কিভাবে প্রত্যেকের গোপন কথা জানে, আর কেনই বা সে এই কাজ করছে? রহস্য বেশ জটিল, আর প্রশ্ন অনেক। ওহ, আমার এবার মাথাটাই খারাপ হয়ে যাবে। সেই অজ্ঞাত ব্যক্তি যিনি কিনা মাথায় আঘাত লেগে মারা গেছেন, ওদিকে সুদেষ্ণা আর বাকি রইল অজয় বাবু। এখন তো মনে হচ্ছে যে নতুন করে আবার এনাদের মধ্যে না কোনো যোগসূত্র খুঁজতে হয়। কথাটা খারাপ বলিসনি, হতেও পারে এদের মধ্যে যোগসূত্র হিসেবে যে রয়েছে সেই প্রতিশোধ নিচ্ছে। কিন্তু প্রাঞ্জলিদি, আমাদের কাছে তো কোনো প্রমাণই নেই যে সেই অজ্ঞাত ব্যক্তি রাহুলের গাড়িতেই ধাক্কা লেগে মারা গেছেন কিনা। একদম, আমি এটাই বলতে যাচ্ছিলাম। সত্যিই তো আমাদের কাছে এরকম কোনো প্রমাণই নেই।
আচ্ছা, বলছি যে আজ আমরা সকলেই বেশ ক্লান্ত, তবে আগামীকাল সকলকে একটু তাড়াতাড়ি আসতে হবে। খুব ভালোভাবে ভিকটিমদের ফোন, ল্যাপটপ, সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট এগুলো চেক করতে হবে। সেই দিনের মতো ওরা ওখানেই ওদের আলোচনা শেষ করল। প্রাঞ্জলির কথা মতো ওরা সকলেই পরের দিন সকাল সকাল অফিসে একত্রিত হল। ভিকটিমদের মোবাইল ফোন, ল্যাপটপ এবং সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট চেক করতে শুরু করে স্বপ্নীল এবং দীপ্তসী। দেখতে গিয়ে ওরা দেখতে পেল কারোর ফোনে, ল্যাপটপে অথবা সোশ্যাল মিডিয়াতে কোনো রকম হ্যাকিংয়ের চিহ্ন নেই। কিন্তু হ্যাঁ, একটা অদ্ভুত ব্যাপার লক্ষ্য করা গেল। সকলের মধ্যে একটা ব্যাপারের খুব মিল রয়েছে। তিনজনই মাঝে মাঝে মনস্তাত্ত্বিক বিষয়ক কিছু কথা লিখত, অথবা মাঝে মাঝে বিভিন্ন রকমের কোট লিখত। এই কথাগুলো শোনার পর প্রাঞ্জলির কপালে একটা ভাঁজ লক্ষ্য করা গেল। তার মানে সব ঘটনাই ঠিক 3 মাসের মধ্যে ঘোরাফেরা করছে। আর হ্যাঁ, আর একটা বড় ব্যাপার যে হতে পারে এই হত্যাকারী কোনো মানসিক স্বাস্থ্য কেন্দ্রের কর্মী, যিনি ভিকটিমদের কাউন্সিলিং করিয়েছিলেন এবং তাদের গোপন কথা জানতে পেরেছেন। এই সম্ভাবনাটা কিন্তু উড়িয়ে দেয়া যাচ্ছে না। হঠাৎ এইরকম কথা মনে হওয়ার কারণ? মনে হওয়াটা খুব স্বাভাবিক স্বপ্নীল। খুব ভালোভাবে যদি বোঝার চেষ্টা করিস তাহলে দেখবি 3 জন একই রকমের কথা লিখত বা একই ধরনের কোট লিখত। কিন্তু এখানে 3 জনের লেখা কথাগুলো একই রকম কেন হবে? তার মানে এটা ধরেই নেওয়া যায় যে এরা যদি কোনো মানসিক স্বাস্থ্যকেন্দ্রে বিশেষ থেরাপি নিতে গিয়ে থাকে তাহলে সেই জায়গাও এক হবে, আর যিনি কাউন্সেলিং করিয়েছেন সেই ব্যক্তিও একই মানুষ হতে পারে। মানে ধর, আমার 3 জন স্টুডেন্টকে তো আমি একই নোটস দেব, আর তারাও পরীক্ষার খাতায় মোটামুটি একই রকম লিখবে, তাই না? তাহলে তো আমাদের প্রতিটি ভিকটিমের কাউন্সেলিং রেকর্ড চেক করতে হবে, আর প্রতিটা মানসিক স্বাস্থ্যকেন্দ্রে খোঁজ নিতে হবে। ওরে গাধি, ফোনের জিপিএস লোকেশন ট্র্যাক কর, তাহলেই তো বুঝবি যে ওরা কোথায় কোথায় গিয়েছিল। সময় নিয়ে ঠান্ডা মাথায় চেক কর। 3 জনের ঠিকই কোনো না কোনো কমন লোকেশন পেয়ে যাবি। এক্সট্রিমলি সরি দিদি। যেই কথা সেই কাজ। স্বপ্নীল এবং দীপ্তসী খুব ঠান্ডা মাথায় সবকিছু দেখে সেই মানসিক স্বাস্থ্যকেন্দ্রের লোকেশন ট্র্যাক করে ফেলে। বেশ কিছুটা সময় বিরতির পর বিকেলবেলা ওরা 3 জন পৌঁছে যায় সেই মানসিক স্বাস্থ্যকেন্দ্রে পরিদর্শন করতে, যেখানে রাহুল, নীলিমা আর সুমন মাঝে মাঝেই যেত। ওরা সেখানে পৌঁছেই রিসেপশনিস্টের কাছে ভিকটিমদের নাম দিয়ে রেকর্ড জানতে চায়। ওই মেয়েটি প্রথম একটু কিন্তু কিন্তু করলেও ওদের পরিচয় পাওয়ার পর সাহায্য করতে রাজি হয়। আমাদের ক্লিনিকে অনেক পেশেন্টই আসেন। আপনারা আমাকে একটু সময় দিন, আমি দেখছি আপনাদের দেওয়া নামগুলো আমাদের রেকর্ডে আছে কিনা। প্লিজ আপনারা ততক্ষণ একটু ওয়েট করুন। রিসেপশনিস্ট মেয়েটির কথায় ওরা গিয়ে সোফায় বসে অপেক্ষা করতে লাগলো। বেশ কিছুক্ষণ পরে সেই মেয়েটি ওদের ডেকে বলল, ম্যাডাম, এই 3 জনই আমাদের ক্লিনিকে কাউন্সিলিং করিয়েছেন। আচ্ছা, কোন ডক্টর কাউন্সিলিং করিয়েছিলেন ওনাদের? ডক্টর শুভদীপ মণ্ডল। ওনাকে এক্ষুনি ফোন করে বলুন যে আমরা দেখা করতে চাই। উনি একজন পেশেন্টের সাথে আছেন, একটু অপেক্ষা করুন, আমি ডক্টরকে বলে আপনাদের সাথে দেখা করানোর ব্যবস্থা করছি। থ্যাংক ইউ, কিন্তু আপনাকে আরও একটা সাহায্য করতে হবে। এখানে এই 3 ভিকটিমের কতবার যাতায়াত ছিল, ওরা ঠিক কতবার কাউন্সিলিং করাতে এসেছিল, এই ডিটেলসগুলো আমার লাগবে। ওকে ম্যাডাম। কিছুক্ষণ পর ডক্টর শুভদীপ মণ্ডল ওনার চেম্বারে প্রাঞ্জলিদের ডেকে পাঠান। আসতে পারি? হ্যাঁ, আসুন আসুন, বসুন, বলুন বলুন আপনাদের আমি কিভাবে সাহায্য করতে পারি। আমি প্রাঞ্জলি বর্ধন, প্রাইভেট ডিটেকটিভ। কেন এসেছি সেটা তো আপনি ভালো মতোই জানেন।
আচ্ছা, ওনারা তো এখানে আসতেন সুস্থ হওয়ার জন্য, আর সেটা নিয়েই কিনা ব্ল্যাকমেল করে, ফোন করে, উত্ত্যক্ত করে মেরে দিলেন ওদের। কি মেরে দিলাম? ম্যাডাম, আমরা কাউন্সেলিং করি রোগীকে রোগমুক্ত করার জন্য, আর শেষে কিনা আমিই মারবো ওদের? যদিও ওরা তো সুইসাইড করেছে, এখানে খুনের প্রশ্ন আসছে কোথা থেকে? এখানেই তো আসল মজা না? পুরো দুনিয়া জানলো যে এটা আত্মহত্যা, কিন্তু এটা যে এক প্রকার খুন, সাইকো কিলিং, সেটা শুধু আপনি জানেন। আরে বিশ্বাস করুন, আমি সত্যি জানি না এটা খুন। নীলিমা আমার কলেজের বন্ধু ছিল। ও না আমার কোনো ক্ষতি করেছে, না আমার কোনো রাগ ছিল ওর ওপর। তাহলে কেন আমি? এক মিনিট, কি বললেন এক্ষুনি? নীলিমা আপনার কলেজ ফ্রেন্ড ছিল? হ্যাঁ। আর বাকি দুজন, মানে রাহুল আর সুমন? ওরা নীলিমার বন্ধু ছিল। নীলিমার থেকে খোঁজ পেয়ে এখানে আসে। এই কথাটা শোনার পরেই যেন ডক্টর বাদে ওই ঘরে বসা তিনজন বিদ্যুৎ স্পৃষ্ট হলো। তার মানে রাহুল, নীলিমা এবং সুমন একে অপরকে চিনত? হ্যাঁ ম্যাডাম, রোগীর গোপনীয়তা বজায় রাখা আমাদের প্রথম দায়িত্ব। কাউকে বাইরে জানানো হয় না। এত কিছুর পরেও আমরা কেন কোনো রোগীর গোপন তথ্য নিয়ে এমন অন্যায় কাজ করব? লাভটা কি বলুন তো? বুঝলাম। আচ্ছা, সত্যি করে একটা কথা বলুন তো, রাহুল কি আপনার কাছে স্বীকার করেছিল যে মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ও কাউকে ধাক্কা মেরেছিল? হ্যাঁ, বলেছিল। বেশ। আচ্ছা, এই তিনজনের সঙ্গে আপনি ছাড়া অন্য কেউ কি ব্যক্তিগতভাবে কথা বলেছে, বা তাদের গোপন কথা অন্য কেউ জানতে পেরেছে কিনা, সে ব্যাপারে কিছু বলতে পারেন আপনি? সেটা তো এইভাবে বলা সম্ভব নয় ম্যাডাম। রোগী চেম্বারের ভেতর এলে আমি রোগীর সঙ্গে কথা বলি বা কাউন্সেলিং নোট রাখি। এবার যদি ওনারা রিসেপশনে বা ওয়েটিং রুমে বসে থাকার সময় অন্য রোগীদের সঙ্গে কথা বলেন, সেটা তো আমার পক্ষে বোঝা বা জানা সম্ভব নয় না। ডক্টরের সাথে প্রাঞ্জলি কথা বলার সময় একজন যুবক রুমের বাইরে থেকে বলে, স্যার আসবো? হ্যাঁ হ্যাঁ, এসো এসো। স্যার, রঘুদা বলল আপনি আমাকে ডেকেছিলেন। ডেকেছিলাম একটু দরকারে, তবে তুমি একটু পরে এসো কেমন? ওনাদের সাথে এখন একটা জরুরি ব্যাপারে আলোচনা করছি। ঠিক আছে স্যার, ওকে। এই বলে যুবকটি ওখান থেকে চলে যায়। উনি কে? ও অরুণ, কয়েক মাস হলো জুনিয়র কাউন্সিলর হিসেবে জয়েন করেছে এখানে। ভীষণ ভালো ছেলে। এই তিনটে মৃত্যুর ব্যাপারেও নিজেও আমাদের সাথে অত্যন্ত চিন্তিত হয়ে আলোচনা করছিল একদিন। আসলে আমাদের এখানকারই তো পেশেন্ট তিনজন না, তাই আমরা সকলেই অনেকটা বিচলিত। এরপর ওরা ডক্টর মণ্ডলের চেম্বার থেকে বেরিয়ে আসে। তারপর এদিক ওদিক ঘুরে ঘুরে স্বপ্নীল এবং দীপ্তসী রিসেপশনিস্ট, স্টাফ, অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্ট, ক্যান্টিন এবং হাউসকিপারদের সাথেও কথা বলে, কিন্তু সেখানেও অস্বাভাবিক কিছু লক্ষ্য করা যায় না। একটা সময় ওরা নিজেরাও অধৈর্য হয়ে যাচ্ছিল। আমাদের আরও গভীরে যেতে হবে স্বপ্নীল। হয়তো কেউ আছে যে ভিকটিমদের সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলেছে আর তাদের জীবন সম্পর্কে অনেক অনেক বেশি জানতে পেরেছে। প্রাঞ্জলি সেই ক্লিনিকের ওয়েটিং রুম এবং রিসেপশন রুমের ক্যামেরার ফুটেজ চেক করতে চাওয়ায় রিসেপশনিস্ট বলেন, ম্যাডাম, আমাদের ক্যামেরা শুধু প্রবেশদ্বার আর রিসেপশনে আছে। ওয়েটিং রুম অথবা কাউন্সিলিং রুমে কোনো ক্যামেরা নেই। বেশ, তাই দিন। ভিকটিমরা কাদের সাথে দেখা করেছে, কারা তাদের পাশে বসেছে, কারা তাদের সঙ্গে কথা বলেছে, এগুলো কিছুটা হলেও আন্দাজ করা যাবে। ক্যামেরা শুধু প্রবেশদ্বার আর রিসেপশনে থাকায় ওয়েটিং রুমের ভেতরে ঘটনা দেখানো যাবে না ম্যাডাম, কিন্তু তবুও প্রবেশ পথে কে কখন এসেছে বা কে কখন বেরিয়েছে সেটা দেখা পসিবল। প্রাঞ্জলি, স্বপ্নীল এবং দীপ্তসী ক্লিনিকের নিরাপত্তা কর্মীর সঙ্গে বসে ফুটেজ দেখতে শুরু করল। ওরা রেজিস্টার থেকে পাওয়া ভিকটিমদের ক্লিনিকে আসার দিন তারিখ মিলিয়ে ফুটেজ খুঁজছে। রাহুলের আসার দিনের ফুটেজ চালু করতেই দেখা গেল সে একা এসেছিল, চুপচাপ বসেছিল নিজের মতন। কিছুক্ষণ পর কাউন্সিলরের ডাকে সে ভেতরে চলে গেল। পাশে বসা অন্য রোগীদের সঙ্গে তার কোনো কথাবার্তা হয়নি। এখানে তো কিছুই চোখে পড়ছে না। ওরা নীলিমা এবং সুমনের ফুটেজেও
দেখতে গিয়ে দেখে একই চিত্র। দুজনই একা এসেছিল, চুপচাপ বসেছিল নিজেদের মতো করে, কাউন্সিলরের ডাকে ভেতরে চলে গেল। কিন্তু ওরা 3টে ফুটেজেই লক্ষ্য করে প্রতিবারই একজন হাউসকিপার পাশ দিয়ে হেঁটে গেছে, যে কখনো টেবিল মুছে গেছে, কখনো বেঞ্চ পরিষ্কার করেছে। প্রাঞ্জলি রিসেপশনিস্টকে ডেকে জিজ্ঞেস করে, এই হাউসকিপারটিকে? উনি আমাদের নিয়মিত কর্মী, নাম রঞ্জন সিং। উনি অনেকদিন ধরে এখানে কাজ করছেন। উনি খুবই শান্ত এবং চুপচাপ মানুষ। প্রাঞ্জলি রঞ্জন সিং এর সঙ্গে কথা বলতে চায়। প্রাঞ্জলির কথা মতো ওই রিসেপশনিস্ট একজন কর্মীকে দিয়ে রঞ্জন সিংকে ডেকে পাঠায়। কিছুক্ষণ বাদে রঞ্জন এসে দাঁড়ায়, লম্বা, রোগা, চোখে একটা বিষণ্ণতা। সে গোয়েন্দাদের দেখে একটু চমকে যায়, কিন্তু শান্তভাবেই বলে, বলেন ম্যাডাম, কি জানতে চান আমার কাছে? আমি প্রাঞ্জলি বর্ধন, প্রাইভেট ডিটেকটিভ। আপনার কাছে আমার কিছু প্রশ্ন আছে। আপনি এই ক্লিনিকে কতদিন ধরে কাজ করছেন? প্রায় 3 সাল এখানে আমি আছি ম্যাডাম। এতক্ষণে নিশ্চয়ই ঠিকই খবর পেয়ে গেছেন যে এখানে আমরা কেন এসেছি। তাই বেশি কথা না বাড়িয়ে সোজা সাপটা বলুন। ভিকটিমদের চিনতেন? नहीं मैडम, हम यहाँ पर सिर्फ काम करने आते हैं, রোগীদের সাথে কোনো কথা বলি না। কিন্তু আপনি তো তাদের পাশ দিয়ে বেশ কয়েকবার হেঁটে গেছেন, টেবিল মুছেছেন। তাদের চেহারা মনে নেই আপনার? তাদের সম্পর্কে কিছু জানেন? না ম্যাডাম, এই তো মানুষ আসে যায়, ও হর কোই কো মনে থাকে না। গোয়েন্দারা রঞ্জনের আচরণে কোনো অস্বাভাবিকতা পায় না। তাকে খুবই শান্ত, চুপচাপ মনে হয়। ওরা রঞ্জনের বাড়ির ঠিকানা নিয়ে নেয় আরও অনুসন্ধানের জন্য। আপনার বাড়িতে কে কে আছে? আমার পরিবারে কোনো কই নেই ম্যাডাম, আমি একাই থাকি। আপনার ফোনটা একটু দিন তো, আমরা একবার দেখতে চাই। রঞ্জন সিং প্রথমে একটু দ্বিধা করে, কিন্তু শেষে ফোনটা দিয়ে দেয়। প্রাঞ্জলি ফোনটা চেক করে, কিন্তু তেমন কিছু পায় না। ফোনে কোনো অজানা নম্বরও নেই, কোনো সন্দেহজনক মেসেজও নেই। কিন্তু তারপরেও ওরা রঞ্জন সিংয়ের উপর নজরদারি রাখার সিদ্ধান্ত নেয়, কারণ ইনি একমাত্র ব্যক্তি যাকে প্রতিটি ভিকটিমের পাশাপাশি দেখা গেছে। তারপর ওরা ক্লিনিকের অন্যান্য কর্মীদেরও ব্যাকগ্রাউন্ড চেক করতে শুরু করে। ওরা এবার জিজ্ঞাসাবাদ পর্বে দেখে ক্লিনিকে আরও অনেক কর্মী আছেন, যারা ভিকটিমদের সঙ্গে খুব বেশি না হলেও টুকটাক কথা বলেছেন। তাদের পাশাপাশিও দেখা গেছে ভিকটিমদের, কিন্তু কেউই তেমন সন্দেহজনক নয়। ভিকটিমরা নিজেদের জীবনের এই গোপন অপরাধের কথা যদি এই কাউন্সিল ছাড়া আর কারোর কাছে নাই বলে থাকে, তাহলে খুনি কোথা থেকে ইনফরমেশনগুলো পেল? সোশ্যাল মিডিয়া বা অন্যান্য সব জায়গায় খুঁজে ভালো করে চেক করা হয়েছে, কিন্তু কোনো জায়গাতেই ছিটে ফোটা চিহ্নও নেই এই অপরাধ করার ব্যাপারটায়। তাহলে খুনি জানলো কিভাবে? আমার সিক্স সেন্স বলছে যে এই হত্যাকারী শুধু ক্লিনিকের কোনো কর্মী বা কাউন্সিলর নয়, বরং এমন কেউ যার সাথে ভিকটিমদের পরিবার জড়িয়ে বা বন্ধু, অথবা এমন কোনো মানুষ যে তাদের অতীতের অপরাধের কথা জানে। অর্থাৎ আমি বলতে চাইছি, ভিকটিমদের সাথে খুনি সরাসরি না হলেও পরোক্ষভাবে ঠিকই জড়িত আছে, যার কারণে তার পক্ষে ভিকটিমদের ব্যাপারে এই সব কিছু জানা সম্ভব হয়েছে। আচ্ছা, ক্লিনিকের সিসিটিভি ফুটেজ তো চেক করা শেষ। এবার ক্লিনিকের আশেপাশের দোকান, পার্কিংয়ের সিসিটিভি, এই ফুটেজগুলোও চেক করতে হবে। হতেই পারে যে খুনি হয়তো ক্লিনিকে ঢোকার আগে থেকেই ভিকটিমদের ওপর কোনোভাবে নজর রেখেছিল। সেখানে ভিকটিমদের আসার দিনে কোনো অদ্ভুত বা সন্দেহজনক ব্যক্তির সন্ধান পাওয়া গেলেও যেতে পারে। প্রথমেই ওরা ক্লিনিকের পাশের কফি শপে যায়। ওখানে গিয়ে ওরা নিজেদের পরিচয় দিতে কফি শপের মালিক অমিত আচার্য ওদের সাহায্য করতে রাজি হয়। সে ক্লিনিকের দিকে থাকা ক্যামেরার ফুটেজ খুলে দিলেন। গোয়েন্দারা
ভিকটিম রাহুলের ক্লিনিকে আসার দিনের ফুটেজ খুঁজতে থাকে। ফুটেজ চালু করতেই দেখা যায় সকালে রাহুল একাই এসেছিল, ক্লিনিকে ঢোকার কিছুক্ষণ পর বেরিয়ে গেল। ফুটেজে তেমন কিছুই চোখে পড়ল না, কিন্তু হঠাৎই স্বপ্নিলের নজর পড়ল কফি শপের দরজার পাশে দাঁড়ানো এক ব্যক্তির দিকে। লোকটির মাথায় টুপি, মুখে মাস্ক, হাতে বড় একটা ব্যাগ। সে রাহুলের দিকে তাকিয়ে আছে। সেই লোকটির ব্যাপারে অমিতবাবুর কাছে জানতে চাওয়া হলে অমিতবাবু স্পষ্ট জানিয়ে দেন যে সে এই ব্যক্তিকে চেনেন না। ওরা এবার নীলিমা আর সুমনের আসার দিনের ফুটেজ দেখে। এবারেও একই ব্যাপার, সেই টুপি মাস্কওয়ালা ব্যক্তিকে দেখা যাচ্ছে ফুটেজে। সে কখনো কফি শপে, কখনো রাস্তার ওপারে, কখনো পার্কিংয়ে। তবে সে প্রতিবারই ভিন্ন পোশাকে। কিন্তু অসুবিধার ব্যাপার হলো চেহারা ঠিক দেখা যাচ্ছে না। খুব সন্দেহজনক লাগছে তো লোকটাকে। 3 জনের বেলাতেই লোকটাকে ঘুরঘুর করতে দেখা গেছে। ওরা কফি শপের অন্যান্য স্টাফকে ডেকে জিজ্ঞেস করে এই লোকটাকে তারা চেনে কিনা, কিন্তু সকলেই মাথা নাড়িয়ে জানিয়ে দেয় যে তারা এই লোকটাকে খেয়াল করেনি খুব একটা। প্রাঞ্জলিরা এবার আশেপাশের আরও কয়েকটি দোকানের ক্যামেরার ফুটেজ চেক করল। একই চিত্র। সেই টুপি মাস্কওয়ালা ব্যক্তি ভিকটিমদের ক্লিনিকে আসার দিনে ভিকটিমদের আশেপাশে ঘোরাফেরা করছে। কখনো সে ক্লিনিকে ঢুকছে না, কিন্তু প্রতিবারই ভিকটিমদের দিকে তাকিয়ে আছে। তারা এবার ক্লিনিকের রিসেপশনিস্টকে ডেকে সেই ব্যক্তির ছবি দেখালো। এই লোকটাকে ক্লিনিকে আসতে কখনো দেখিনি ম্যাডাম। ওরা এবার সেই ব্যক্তির ছবি নিয়ে ওই এলাকায় খোঁজাখুঁজি শুরু করে। আশেপাশের দোকানদার, রিক্সা চালক, পার্কিংয়ের কর্মী সবার সঙ্গে কথা বলে, কিন্তু কেউই তাকে চিনতে পারে না, অথবা সেই ব্যক্তিকে দেখে থাকলেও সেরকম কোনো সন্দেহজনক তথ্য উঠে আসে না। কেউই তো সেই লোকটার ব্যাপারে কিছুই সেরকম বলতে পারছে না। তাহলে খুনিকে আমরা কি করে বের করব? কিছুই বুঝতে পারছি না আমি। রাত 1:30টার সময় আলাদা আলাদা নাম্বার থেকে ফোন করেছে খুনি। আবার কনস্টেবল জানিয়েছিল তাদের কাছেও নাকি ফোন মারফত এই খুনের খবর যায়, অথচ সেই প্রত্যেকটা নাম্বারই ইনভ্যালিড। এদিকে খুনের নেক্সট টার্গেটকে তাও আমরা জানি না। আর এতজন সন্দেহভাজনের মধ্যে কাউকেই এখনো খুনি হিসেবে চিহ্নিত করা সম্ভব হয়নি। তবে এখানে একটা ব্যাপার স্পষ্ট, যে খুনির সাথে ভিকটিমদের পাস্ট কানেকশন আছে। প্রথমজন অর্থাৎ সুমন, যে কিনা অমৃতার বাবা অজয় বাবুর আত্মহত্যা করার কারণ। তার কারণে অমৃতা যথেষ্টই ক্ষুব্ধ, আর সেটাই স্বাভাবিক। দ্বিতীয়জন অর্থাৎ রাহুল, যে কিনা মদ্যপ অবস্থায় খুন করে একজনকে। সেক্ষেত্রেও হয়তো কেউ না কেউ রাহুলের এই অন্যায়ের বিরুদ্ধে মোকাবেলা করতে চেয়েও পারেনি। আর বাকি রইল নীলিমা। সেক্ষেত্রেও ব্যতিক্রম হওয়ার কথা নয়। কিন্তু কথা হচ্ছে এই 3 ঘটনার সাথে যারা জড়িত ছিল তারা ছাড়াও এমন কেউ এখনো আমাদের চোখের আড়ালে আছে যে এই 3টে ঘটনার ব্যাপারে সবটা জানে, অথবা যে জানে যে আসল অপরাধী কারা। তাই তাদের অন্য কেউ শাস্তি দিক বা না দিক, খুনি শাস্তি দিচ্ছে। ওদের কথোপকথনের মধ্যে হাজির হয় একজন, ক্লিনিকের এক সিকিউরিটি গার্ড। তার নাম প্রবীর সরকার। ওনাকে প্রাঞ্জলি ডেকে পাঠিয়েছিল। ম্যাডাম আমাকে ডেকেছেন? হ্যাঁ, আসুন। আচ্ছা দেখুন তো, এই ব্যক্তিকে আপনি চিনতে পারেন কিনা? হ্যাঁ, এই লোকটাকে তো আমি দেখেছি বেশ কয়েকবার। ওই লোকটা খুবই সন্দেহজনক। আমি তাকে জিজ্ঞেস করেছিলাম সে কি চায়। সে বলেছিল সে একজন রোগীর আত্মীয়, কিন্তু সে কোনো রোগীর নাম বলতে পারেনি, তাই আমি তাকে ভেতরে ঢুকতে দিইনি। এক্সিলেন্ট। আচ্ছা, লোকটা কেমন দেখতে ছিল কিছু বলতে পারবেন? লোকটাকে তো দেখতে পাইনি সেভাবে,
মুখে মাস্ক পরেছিল, তবে লোকটা লম্বা, রোগা, কিন্তু চোখে বিষণ্ণতার সাথে ছিল একটা ভয়ানক দৃষ্টি। প্রাঞ্জলিরা এবার আশেপাশের দোকান, রাস্তা, পার্কিংয়ের ক্যামেরার ফুটেজ আবারও খুব নিখুঁতভাবে ঘেঁটে দেখে। হয়তো সেখানে সেই ব্যক্তির নতুন কোনো ছবি পাওয়া যাবে। কয়েক ঘন্টা খোঁজাখুঁজির পর তারা এক দোকানের ক্যামেরায় সেই ব্যক্তির ছবি পায়। এবার ছবিটা আগের চেয়ে একটু বেশি স্পষ্ট। এবার সেই ছবি নিয়ে দোকানদারটিকে জিজ্ঞেস করায় উনি জানান যে মাঝে মাঝে এই লোকটা পাশের চায়ের দোকানে চা খেতে আসে। কথাটা শোনা মাত্রই প্রাঞ্জলিরা সেই চায়ের দোকানে গিয়ে ওই দোকানদারের সাথে কথা বলে। জানতে পারে যে সকালের দিকে সেই ব্যক্তি আসবেই এখানে একবার চা খেতে। ওরা সেই সুযোগটাকেই কাজে লাগাতে চায়। ওরা পরের দিন সকালে অপেক্ষা করতে থাকে সেই দোকানে। বেশ কিছুক্ষণ বাদে ওরা দূর থেকে লক্ষ্য করে যে সেই ব্যক্তি এই দিকেই আসছে। সে টুপি আর মাস্ক পরা, ঠিক ফুটেজে দেখা ব্যক্তির মতো। সেই ব্যক্তি যেই না দোকানে এসে দাঁড়িয়েছে, ব্যাস আর কি, এই সুযোগটার জন্যই তো ওরা এতক্ষণ ধরে অপেক্ষা করছিল এখানে। সেই ব্যক্তিটিকে ঘিরে ফেলে ওরা। প্রাঞ্জলি গ্রেফতার করে ওনাকে। যথারীতি অফিসে নিয়ে গিয়ে ওরা ওনাকে জিজ্ঞাসাবাদ শুরু করে। হ্যালো মিস্টার সাইকো কিলার, কেমন আছেন? কি সাইকো কিলার? আপনার কি মাথা খারাপ নাকি? এই চুপ সালা! তিনটে খুন করার পর তোর রোয়াব দেখে আমার মাথায় আগুন জ্বলে যাচ্ছে। মুখ খোল বলছি, না হলে তোর গায়ের চামড়া খুলে নেব বলে দিলাম। আরে ম্যাডাম, আমি সত্যি কিছু বুঝতে পারছি না। তারপর প্রাঞ্জলির কথা মতো স্বপ্নিল ওই ব্যক্তিকে সিসিটিভি ফুটেজগুলো দেখায়। প্রাঞ্জলি খুব ভালোভাবে সেই ব্যক্তির মুখের অভিব্যক্তি লক্ষ্য করছিল, আর সেটা দেখে দীপ্তশী বেশ ভালোই বুঝতে পারছিল যে বল মনে হয় ধীরে ধীরে অন্য কোর্টে চলে যাচ্ছে। এই ফুটেজগুলো দেখে সেই ব্যক্তি বেশ জোর দিয়ে বলে, ম্যাডাম বিশ্বাস করুন, আমি নিজেও কিছু বুঝতে পারছি না। আমার নাম রোহিত মুখার্জি। আপনার বিশ্বাস না হলে আমার আধার কার্ড দেখতে পারেন, আমার বাড়ি যেতে পারেন, আমার এলাকাতে আমার ব্যাপারে খোঁজ খবরও নিতে পারেন। একদম চুপ! তোর আধার কার্ডের নিকুচি করেছে, তুই ওদের পিছু নিতিস কেন সেটা আগে বল। ম্যাডাম, ওটা আমি নই, বিশ্বাস করুন ম্যাডাম, ওটা আমি নই ম্যাডাম। আমি নিজেও ওকে 2-4 বার দেখেছি। এই, তুই কি আমাকে পাগল পেয়েছিস নাকি? ম্যাডাম, আপনার বিশ্বাস না হলে আমার সাথে যে চেক আপ করে সেই ডক্টরের কাছে চলুন। আমার স্কিন ডিজিজ আছে, অতিরিক্ত গরমে নিজেকে এভাবে ঢেকে বেরোতে হয়, নয়তো প্রচণ্ড তাপে আমার র্যাশেস ওঠে। আমাকে ছেড়ে দিন ম্যাডাম। ততক্ষণে যদিও স্বপ্নিল রোহিত মুখার্জির ফোন ভালোভাবে চেক করে ফেলেছে, কিন্তু তাতে কোনো সন্দেহজনক কিছু পাওয়া যায় না। স্বপ্নিল এবং দীপ্তশী রোহিতের বাড়িতে গিয়ে সব জায়গা তন্ন তন্ন করে খোঁজে, কিন্তু সেখানেও সন্দেহ করার মতো কিছু পাওয়া যায় না। রোহিতের বাড়িতে ডক্টরের প্রেসক্রিপশন এবং যথাযথ ওষুধ পাওয়া যায়। ডক্টরের সাথে কথা বলে অ্যালার্জি টেস্টের রিপোর্টও সংগ্রহ করে। অগত্যা এবার বুঝতে পারে যে ওরা ভুল পথে এগিয়েছে। এই রোহিত মুখার্জি আসলে সাইকো কিলার নয়, সে শুধু একজন সাধারণ মানুষ যাকে তারা সন্দেহ করেছে। কিন্তু তাহলে আসল খুনি কে? এভাবে আরও কিছুদিন কেটে যায়। কোনোভাবেই খুনির কাছে পৌঁছাতে পারে না প্রাঞ্জলি। আর এদিকে ওপর মহল থেকেও চাপ আসতে শুরু করেছে। মন মেজাজ একদম ভালো নেই প্রাঞ্জলির। একটাও কোনো ফাঁক নেই যেই ফাঁক দিয়ে খুনির কাছে পৌঁছানো সম্ভব। প্রাঞ্জলি তখন জড়ো হয়ে থাকা পুরনো খবরের কাগজগুলোর দিকে চুপচাপ তাকিয়ে ভাবছে। হঠাৎ মনের অস্থিরতা কমাতে সে ওই পুরনো খবরের কাগজগুলোই নেড়ে চেড়ে দেখতে থাকে। এভাবে প্রায়
অনেকক্ষণ ধরে এই কাজ করতে থাকার পর হঠাৎ একটা পেজে তার চোখ আটকে যায়। পেজে বড় বড় শিরোনাম, দাগী আসামি অবিনাশ রায়ের জেলের ভিতরে থাকাকালীনই মৃত্যু। লেখাটার চেয়েও তার চোখ আটকে যায় অবিনাশের ছবিটা দেখে। মুখটা যেন কোথায় সে এর আগে দেখেছে একবার। হঠাৎ যেন মাথায় বিদ্যুৎ খেলে গেল। মনে পড়ে গেল মাত্র কয়েক সেকেন্ডের জন্য দেখা এই রকমই আরেকটা মুখ। প্রাঞ্জলির কথা মতো স্বপ্নীল এবং দীপ্তসী হন্তদন্ত হয়ে অবিনাশের সম্পর্কে খুঁটিনাটি সব রকমের তথ্য বের করতে শুরু করে। সব তথ্য যাচাই করার পর স্বপ্নীল এবং দীপ্তসী অফিসে ফিরে আসে। এসে গেছিস? তা কি কি জানতে পারলি অবিনাশ রায়ের ব্যাপারে? অবিনাশ রায় ছিলেন একজন মানসিক রোগী। একাকিত্ব ও বন্ধুত্ব মহলের টোনটিটকিরি থেকে তার এই রোগের জন্ম হয়। সে মেন্টাল অ্যাসাইলামেও ভর্তি ছিল। তারপর সেখান থেকে পালিয়ে গিয়ে অপরাধ জগতের সঙ্গে যুক্ত হয়ে পড়ে। তারপর তাকে বহু চেষ্টা করেও পুলিশ ধরতে পারছিল না। অবশেষে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। সেটা অল্প বিস্তর আমিও খোঁজ নিয়ে জানতে পেরেছি, কিন্তু ওর বাড়িতে গিয়ে কি কি জানতে পারলি সেটা জানাটা বেশি দরকার। হ্যাঁ দিদি, বলছি এবার সেটাই। অবিনাশ রায়ের এক ভাই ছিল, কিন্তু অবিনাশ জেলে যাওয়ার সাথে সাথে সেই ভাইয়েরও আর খোঁজ পাওয়া যায় না। তবে এটা জানা গেছে যে ওনার ভাই খুব মেধাবী ছিলেন এবং সাইকোলজি নিয়েই পড়াশোনা করেছেন। ওনার ভাইয়ের নাম অরুণ রায়, তাই তো? হ্যাঁ দিদি, তুমি ঠিকই বলেছ, কিন্তু তুমি জানলে কিভাবে? ওরে পাগল, সেটা বুঝেছিলাম বলেই তো অবিনাশ রায়ের ব্যাপারে তোদের সব রকমের তথ্য নিয়ে আসতে বললাম। নামটা শুনে তখনই বুঝেছিলাম যে তুমি সবটা জেনে বুঝেই আমাদের যেতে বলেছিলে, নয়তো হঠাৎ করে এই কেসে অবিনাশ রায়ের নামটা আসবে কোথা থেকে? তাহলে আশা করি তোরা বুঝেই গেছিস যে ওকে কোথায় পাওয়া যাবে। এবার সময় নষ্ট না করে তাড়াতাড়ি চল। প্রাঞ্জলি আর দেরি না করে স্বপ্নীল আর দীপ্তসীকে নিয়ে হাজির হয় মানসিক স্বাস্থ্য কেন্দ্রে। তাদের দেখা মাত্রই রিসেপশনিস্টের মেয়েটি প্রাঞ্জলিকে জিজ্ঞেস করে, গুড আফটারনুন ম্যাডাম, বলছিলাম আপনার সাথে পরে কথা হবে। আগে বলুন আপনাদের জুনিয়র কাউন্সিলর অরুণ রায় কোথায়? ওনার সাথে দেখা করতে হবে আমাদের এক্ষুনি। ম্যাডাম, অরুণ রায় তো ছুটি নিয়েছে 2 সপ্তাহ মতো হলো। হোয়াট? ছুটি নিয়েছেন? তাড়াতাড়ি ওনার অ্যাড্রেসটা দিন, তাড়াতাড়ি। প্রাঞ্জলি, স্বপ্নীল এবং দীপ্তসী তিনজনেই অরুণ রায়ের অ্যাড্রেস পেয়ে ওখানে তৎক্ষণাৎ যায়। কিন্তু ওরা জানতো যে গিয়ে কোনো লাভ হবে না, কারণ অ্যাড্রেসটা ভুয়োই হবে। গিয়ে দেখে ওরা যেটা ভেবেছিল সেটাই সত্যি, অ্যাড্রেসটা ভুয়ো। অবশেষে প্রাঞ্জলি পুলিশের সাহায্য নিয়ে অরুণ রায়কে হাতে নাতে ধরার জন্য ফাঁদ পাতে। যদিও খুব বেশি অপেক্ষা করতে হয়নি। পুলিশ অরুণ রায়কে গ্রেফতার করার পর প্রাঞ্জলি, স্বপ্নীল এবং দীপ্তসীকে পুলিশ হেডকোয়ার্টারে আসতে বলে। প্রাঞ্জলিরা ইন্টারোগেশন রুমে ঢুকে দেখল অরুণ রায় খুব শান্ত হয়ে বসে আছে। ওর চোখে কোনো ভয় নেই। প্রাঞ্জলি ওকে জিজ্ঞেস করল, আপনিই তো অবিনাশ রায়ের ভাই অরুণ রায়? অরুণ চুপ করে থাকে। প্রাঞ্জলি অধৈর্য হয়ে চেঁচিয়ে ওঠে, আমি কিছু জিজ্ঞাসা করছি তো, উত্তর দিন। হ্যাঁ, আমি সেই হতবাগা অবিনাশ রায়ের ভাই। তা 3-3টে খুনের পিছনে কি আপনার একারই হাত ছিল? হ্যাঁ, আমি যা করেছি নিজে করেছি। কিন্তু কেন? আপনি এই কাজ কেন করলেন? ভিকটিমদের অতীতের গোপন অপরাধের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের মৃত্যুর মুখে ঠেলে দিলেন কেন? রাহুল, নীলিমা এবং সুমন তিনজনেই আমার দাদার স্কুল লাইফের বন্ধু ছিল। কিন্তু এই তিনজন প্রত্যেকবার আমার দাদার জীবনের অভাব নিয়ে তামাশা করত। আমাদের জীবনে অনেক কষ্ট ছিল ম্যাডাম, অনেক কষ্ট। ছোটবেলায় বাবাকে হারাই। ওই সময় আমাদের পরিবার পাশে না থেকে আমাদের ছেড়ে চলে গিয়েছিল। অভাবের তাড়নায় মা পরবর্তীকালে দেহ ব্যবসা পর্যন্ত শুরু করে। ব্যাস, আর কি। নতুন তকমা পেলাম, পেশার বেটা।
অনেক অনেক অপমান ম্যাডাম, অনেক অবহেলা পেয়েছি। বন্ধু বলতে কেউ ছিল না আমাদের। আমরা সব সময় একা একা থাকতে থাকতে মানসিকভাবে ভেঙে পড়েছিলাম। একে ওই অভাব, তার মধ্যেও কাউন্সেলিং করিয়েছিলাম, কিন্তু তাতেও শান্তি পাইনি। সময় যত এগোতে থাকলো আমার দাদা তত বেপরোয়া হয়ে উঠল। আর তারপর একটা সময়ের পরে চরম এক অপরাধের সাথে জড়িয়ে গিয়ে জেলে পচে প্রাণ দিল। আর সেই শোকে আমার মাটাও চলে গেল। আমি তখনই বুঝতে পারলাম আমার দাদার মৃত্যুর কারণ আসলে কিছু মানুষের ব্যঙ্গ আর তামাশা ছাড়া আর কিছুই নয়। কিন্তু গোটা পৃথিবীর কেউই তাদের অপরাধী বা আপাত দৃষ্টিতে আমার দাদার খুনি হিসাবে চিনবে না, জানবেও না। সবাই আমার দাদাকেই অপরাধী ভাববে। আমি বুঝতে পারলাম প্রত্যেকটা মানুষই নিজেদের অতীতে কোনো না কোনো অন্যায় করেই, আর নিজের ভুল বা অন্যায় লুকিয়ে রাখে, কেউই স্বীকার করে না। সবাই নিজেকে নিষ্পাপ ভাবে, কিন্তু আসলে কেউই নিষ্পাপ নয়। আমি তখনই ঠিক করে নিয়েছিলাম, যদি আমি তাদের নিজেদের অপরাধের কথা মনে করিয়ে দিই তাহলে তারা নিজেরাই নিজেদের শাস্তি দেবে। আর সেটাই শুরু করলাম। যেটা হয়েছে সেটা খুবই খারাপ হয়েছে আপনাদের সাথে, তাই বলে খুন করবেন আপনি? আচ্ছা, এবার বলুন তো, আপনি কিভাবে ভিকটিমদের গোপন অপরাধের কথা জানতে পারলেন? দাদা মারা যাওয়ার পর আমি পুরোপুরি নিজেকে বদলে ফেলি, যাতে আমাকে কেউ চিনতে না পারে। ধীরে ধীরে রাহুল, নীলিমা এবং সুমনের ব্যাপারে সব রকমের খোঁজ খবর নিতে শুরু করলাম। আর এখনকার দিনে কারো বিষয়ে খবর নিতে হলে তার সবচেয়ে বড় মাধ্যম কি জানেন তো ম্যাডাম? সোশ্যাল মিডিয়া। একটা অদ্ভুত বিষয় লক্ষ্য করলাম তিনজনের মধ্যে। সাইকোলজি নিয়ে পড়েছি কি না, আমার দাদাটা বকে যেতে পারে, কিন্তু আমার দাদাটা আমায় তৈরি করে গেছিল। খুব মেধাবী ছিলাম, সাইকোলজির ছাত্র ছিলাম। বাদ দিন সেসব কথা। সাইকোলজির ছাত্র হওয়ায় ওদের পোস্ট দেখে খুব সহজেই বুঝলাম যে এরা মানসিক দিক থেকে ভালো থাকার জন্য থেরাপি নেয় অথবা নিজেদের কাউন্সেলিং করায়। তখনই ওদের পিছু নেওয়া শুরু করলাম। আর ভয় ছিল যদি সিসিটিভিতে কোনোভাবে ধরা পড়ে যান, তাই ওরকম একটা অদ্ভুত বেশ ধরলেন, মানে সেই রোহিত মুখার্জি, যিনি ওই আশেপাশেই ঘোরাফেরা করতেন। দেহের গঠন মোটামুটি একই রকম হওয়াতে ভালোই বুঝেছিলেন যে বাইরে থেকে দুজনকে আলাদাভাবে চেনা যাবে না। মাস্টার প্ল্যান বলতে হবে মশাই। তারপর? হ্যাঁ, ঠিকই ধরেছেন ম্যাডাম। তারপর আমি এখানে জুনিয়র কাউন্সিলর হিসেবে এই মানসিক স্বাস্থ্য কেন্দ্রে জয়েন করি। শুভদীপদার কাছে আমি খুব তাড়াতাড়ি বিশ্বস্ত হয়ে উঠি, আর এই সুযোগটাকেই কাজে লাগাই আমি। এই রাহুল, নীলিমা এবং সুমনের কেস হিস্ট্রি জানতে অনেক কাঠখড় পুরাতে হয়েছে আমায়। অবশেষে জানতেও পারি। সালা মাথায় আগুন জ্বলে ওঠে আমার। এরা তো আমার দাদাকে শান্তিতে বাঁচতে দেয়নি, আবার আরো 3 জন মানুষের মৃত্যুর কারণ হয়েছে এরা। আমি ঠিক করে নিই, এরা যেভাবে অতীতে আমার দাদাকে মানসিকভাবে বিকারগ্রস্ত বানিয়েছে আর নিজেদের ভুলে অপর মানুষকে যেভাবে হত্যা করেছে, আমিও সালা ঠিক তাই করব। তাই আমি রোজ রাত্রে ওদের ফোন করে মানসিক অত্যাচার করতাম। শুরুটা হতো আমার দাদাকে হত্যা করার প্রক্রিয়া দিয়ে, আর শেষটা I think you know everything. বলতে বলতে অরুণ হেসে ওঠে। প্রাঞ্জলিরা এবার সবকিছু বুঝতে পারে। ওরা অরুণের বাড়ি থেকে পাওয়া নোটবুক, ল্যাপটপ, ফোন, সিম কার্ড সব কিছু পরীক্ষা করে। সেখানে ভিকটিমদের নাম, তাদের অতীতের অপরাধের বিবরণ, এমনকি
তাদের শেষ মুহূর্তের কথাও লেখা আছে। আপনি নিজেও অনেক কষ্ট পেয়েছেন বুঝতে পারছি। আপনার দাদা খারাপ পথে চলে গেলেও আপনি নিজেকে ঠিকভাবেই গড়ে তুলেছিলেন। তবুও এত মেধাবী হয়েও আপনি এসব কি করলেন বলুন তো? নিজের একটা এত ভালো কেরিয়ার এভাবে শেষ করে দিলেন। কিন্তু কাজটা কি সঠিক ছিল? না, কাজটা কখনোই সঠিক ছিল না। কিন্তু বলতে পারেন ওরা কি ঠিক করেছিল? করেনি। যাই হোক, দাদা জেল খেটে মৃত্যুবরণ করার পরে আমি একা হয়ে গিয়েছিলাম। আমি কাউকে বিশ্বাস করতাম না। আমার মনে হতো পৃথিবীতে সবাই মিথ্যাবাদী, সালা সব কটাই অপরাধী। আমি শুধু ওদের নিজেদের অপরাধের কথা মনে করিয়ে দিতে চেয়েছিলাম। আমি শুধু এটাই চেয়েছিলাম, যারা অপরাধ করে সমাজে ভদ্রলোকের মুখোশ পরে রাজা হয়ে ঘুরে বেড়ায়, তারা যেন আমার চক্রব্যূহে চেকমেট হয়। আর আমি সেটাই করে দেখিয়েছি। আইন আমায় যেসব শাস্তি দিক না কেন, আই ডোন্ট কেয়ার। যেটা চেয়েছিলাম সেটা করে দেখিয়েছি। আজ আপনারা শুনলেন গোয়েন্দা প্রাঞ্জলি সিরিজের প্রথম গল্প চক্রব্যূহে চেকমেট। আজকের গল্পের গল্প পাঠে ছিলেন সৌমিক। গোয়েন্দা প্রাঞ্জলির চরিত্রে ছিলেন দেবস্মিতা। সহকারী গোয়েন্দা স্বপ্নীলের চরিত্রে শুভম। সহকারী গোয়েন্দা দীপ্তশীর চরিত্রে প্রাহী। পুলিশ কনস্টেবলের চরিত্রে অভিক। শুভঙ্করের চরিত্রে রাজদীপ। বেয়ারার চরিত্রে সুরজিৎ। অমৃতার চরিত্রে অদ্রিজা। সুদেষ্ণার মায়ের চরিত্রে মধুরা। সহেলির চরিত্রে পারমিতা। রিসেপশনিস্টের চরিত্রে পূজা। ডক্টর মণ্ডলের চরিত্রে রাজ। রঞ্জন সিংয়ের চরিত্রে শুভদীপ। প্রবীরের চরিত্রে তমাল। রোহিতের চরিত্রে রাহুল এবং অরুণের চরিত্রে ছিলাম আমি, অভিষেক। আজকের গল্পের পোস্টার ডিজাইন করেছেন পিয়ালি। আবহে রয়েছেন শুভম। ভিএফএক্স মোশনে দেবদত্ত। নির্দেশনায় ছিলেন দেবস্মিতা। আর গল্পের সূত্রধার, নাট্য রূপান্তর এবং সমগ্র পরিচালনায় ছিলাম আমি, অভিষেক। আবারও একটি নতুন রোমাঞ্চকর গল্প নিয়ে খুব শীঘ্রই আপনাদের কাছে উপস্থিত হব। শুভরাত্রি, ভালো থাকবেন।